বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহের বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। ভূমিকম্পে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে 23 নভেম্বর থেকে আগামী 2 সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো 13 সেনা কর্মকর্তাকে আনা হচ্ছে ট্রাইব্যুনালে, র্যাব বিজিবির কড়া নিরাপত্তা। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই এবং জেআইসি ছেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানির দিন আজ। ট্রাইব্যুনাল এবং আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে মধ্যরাতে তিতুমির কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন সাংবাদিক আহত। রাজধানীর সরকারি তিতুমির কলেজে ব্যানার টানানোর জের ধরে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের হামলার শিকার হয় তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ তাইমুম এবং সদস্য আলামিন মৃধা। জানাবো ড্রোন দিয়ে খুঁজে খুঁজে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দিতেন শেখ হাসিনা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিল ড্রোন ব্যবহার, যার পূর্ণাঙ্গ একটি চিত্র চ্যানেল 24-এর হাতে এসেছে, যেখানে বলা হয়েছে বেসরকারি ড্রোন ব্যবহার করা হয় পুরো আন্দোলন জুড়ে। সব ছবি গণভবনে দেখে দেখে আন্দোলন দমনের নির্দেশ দিতেন শেখ হাসিনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ 6। নারায়ণগঞ্জ বন্দরে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ 6টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে কারখানায় 2 এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। ভূমিকম্পে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে রোববার 23 নভেম্বর থেকে আগামী 2 সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার 22 নভেম্বর রাতে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার থেকে আগামী 2 সপ্তাহ বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কাল বিকাল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো ঠিকঠাক করে পরবর্তী বিশ্ববিদ্যালয় আবার চালু করা হবে। এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এক জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই সভায় আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে ভূমিকম্প পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বোর্ডের বিশেষজ্ঞ দলের সমন্বয়ে অবিলম্বে হাজী মোহাম্মদ মহসিন হলসহ বিভিন্ন হল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন হলে দল
প্রাধ্যাপক, আবাসিক শিক্ষক, ডাকসু এবং হল সংসদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে কারিগরি মূল্যায়ন ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, শুক্রবার ২১শে নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই দিন ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাবির বিভিন্ন হল থেকে লাফিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সর্বশেষ সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পের সময় আতঙ্কে হল থেকে বের হতে গিয়ে ঢাবির কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। ১৩ সেনা কর্মকর্তা কানা হচ্ছে ট্রাইব্যুনালে র্যাব বিজিবির কড়া নিরাপত্তা। আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই বা জেআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানির দিন আজ ট্রাইব্যুনাল এবং আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর সকাল থেকেই কড়া নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা দেখা গেছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে গ্রেপ্তার ২৩ সেনা কর্মকর্তাকে আজ হাজির করা হবে। আজ এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন এবং পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও কামালের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে। এর আগে গত ২২ অক্টোবর গুমের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ঠিক করা হলেও তা পিছিয়ে ২৩শে নভেম্বর দিন ধার্য করা হয়। গত ৮ই অক্টোবর পৃথক ২ মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি শুনানির জন্য ২২শে অক্টোবর দিন ধার্য করে ট্রাইব্যুনাল এক। মধ্যরাতে তিতুমির কলেজে ছাত্রদল শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সাংবাদিক আহত। রাজধানী সরকারি তিতুমির কলেজে ব্যানার টানানোর জের ধরে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় পেশাগত দায়িত্ব পালনে ছাত্রদলের হামলার শিকার হয়েছে তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ সাইমুম ও সদস্য আলামিন মৃধা। জানা গেছে, শনিবার ২৩শে নভেম্বর সন্ধ্যা কলেজের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকে ব্যানার শাখা ছাত্র শিবির। কলেজের ফটকে থাকা স্বাধীনতা গ্রাফিতি আড়াল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সেই ব্যানার খুলে ফেলে ছাত্রদল নেতারা। এই ঘটনায় পুনরায় ব্যানার টানানোতে যায় ছাত্র শিবিরের নেতারা। সময় তাদের বাধা দিতে এলে ছাত্রদল ও শিবিরের কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় গুরুতর হামলার শিকার হন সরকারি তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার তাওসিফ মাইমুন এবং সাংবাদিক সমিতির সদস্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আলামিন মৃধা এবং তরুণ কণ্ঠের কলেজ প্রতিনিধি সাদিক। এ সময় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বনানী থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান বলেছেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমির কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ড্রোন দিয়ে খোঁজে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দিতেন শেখ হাসিনা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিল ড্রোন ব্যবহার, যার পূর্ণাঙ্গ একটি চিত্র এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে বলা হয়েছে বেসরকারি ড্রোন ব্যবহার করা হয় পুরো আন্দোলন জুড়ে। এসব ছবি গণমাধ্যমে গণভবনে দেখে আন্দোলন দমনের নির্দেশনা দিতেন শেখ হাসিনা। গেল বছর ছাত্র জনতার জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার এসব ঘৃণ পদক্ষেপ নেয়। তার মধ্যে অন্যতম ছিল ড্রোন দিয়ে খুঁজে খুঁজে আন্দোলনকারীদের বের করা। পরবর্তী সেসব জায়গায় হেলিকপ্টার পাঠিয়ে গুলির নির্দেশ দেওয়া হয়, যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন পর্যবেক্ষণে ভাড়া করা হয় বেসরকারি ড্রোন। যেসব ফ্রিল্যান্স ড্রোনের ফুটেজ সরাসরি যেত গণভবনে, যা পর্যবেক্ষণ করতেন খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা, সেই ফ্রিল্যান্স ড্রোন
অপারেটরদের একজন স্বীকারোক্তি দিয়েছে। তদন্ত কর্মকর্তাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ব্যক্তির মোবাইল ফোনে বলেছেন, ডিএমপির হেডকোয়ার্টার কিংবা পুলিশের পক্ষ থেকে এক ধরনের প্রস্তাব এসেছিল। প্রস্তাবটি ছিল ড্রোনের নিচে বোমা বা সাউন্ড গ্রেনেডের মতো কোনো ডিভাইস মাউন্ট করে দিতে হবে পারবে কিনা, যা আন্দোলনের সময় উপর থেকে রাস্তার উপর নিক্ষেপ করা যাবে। তবে তিনি এই প্রস্তাবটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্টভাবে জানান যে এই ধরনের কোনো কাজ তিনি যুক্ত হতে পারবেন না। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা জানালেন, এমন অনেক ড্রোনের সন্ধান তারা পেয়েছেন যেগুলো থেকে গুলি করার বিশেষ ব্যবস্থাও গ্রহণ করার ব্যবস্থা ছিল এবং সেগুলো শেখ হাসিনার নির্দেশেই গুলিগুলো চালানো হতো।